রিসার্চ পার্সন যেটা করেছেন অত্যন্ত সাদামাটাভাবে অনেক কথাগুলো নিয়ে এসছে। তো আমি বলবো যে এই যে আমাদের নতুন যে প্রজন্ম ব্যবধানের কথা আমরা বলে এসেছি, কিন্তু এটা যে কত প্রকট বাংলাদেশের সমাজে আমরা এবার উপলব্ধি করি। অর্থাৎ আমরা তরুণ প্রজন্মের ভাষা, অভিব্যক্তি, তাদের ধারণা সম্পর্কে আমরা অবহিত নই, এটা খুব পরিষ্কার হয়ে এখানে পর্যবেক্ষণে যে কথাগুলো এসছে তার সাথে একটা জিনিস যোগ করি। আমি এই বয়সেও একটা সংগঠনের আহ্বান, সেটা হলো এই যে শিশুদের যে শারীরিক শাস্তি এবং মানসিক নিপীড়ন করা হয়, আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায় এটা আছে, আমাদের 30টি সংগঠনের পলিসি আছে। সেই সময় এই যখন ছাত্রদের পরে এই যুব সমাজের উপর যে নির্যাতনটা হয়, সেই সময় আমরা চেষ্টা করেছি যে তাদেরকে একসাথে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, তার বিরুদ্ধে তাদের অধিকার সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু প্রশ্নটা হল, চেষ্টা করলে তো হবে না, এটা আমরা অনেক ক্ষেত্রেই আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এই যে শিশুদের এই জিনিসগুলো মনে রাখা দরকার। তারপরে এখানে শিক্ষাক্রমের বিরূপকরণের কথা বলেছেন। দেখেন, ঘন ঘন পরিবর্তন যদি হয়, আমি বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাবো পরিমিতি বোধের জন্য। তারা শিক্ষাক্রমটাকে যেটা বাস্তবায়ন করে তারা নিয়ে এসছে, অর্থাৎ যেটা পারবো না সেটার মধ্যে নেই, হঠাৎ করে রোমান্টিকতা, নতুন কিছু করতে হবে, এই ধরনের ধ্যান ধারণ মানসিকতা থেকে তারা বাইরে এসছে। সেই জন্য আচ্ছা, এখানে শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু যে কথাটি বলা হয়নি, করোনার সময় একটা অভিজ্ঞতাটা হলো যে পরিবারে কিন্তু বিশেষ মায়েরা নতুন শিক্ষকে রূপান্তরিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা দরকার, অর্থাৎ মায়েদেরকে অন্তর্ভুক্ত করা দরকার। এখানে কাউন্সিলরের কথা বলা হয়েছে। দেখেন, আমরা গত 1 দশকের বেশি শুনে আসছি প্রতিষ্ঠানে কাউন্সিলর হবে, তারপরে রাকেই আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এলাকা ভিত্তিক কাউন্সিলর অন্ততপক্ষে নিয়োগ দেন, তাহলে তো কাজ হবে। যদি সব প্রতিষ্ঠানে না পারেন, এলাকা ভিত্তিক কাউন্সিলর দেন। শিক্ষা অর্থায়নের কথাটা আপনাদের এখানে এসে গেছে, এটাকে বিকেন্দ্রীকরণের কথা ভাবার দরকার। আমরা এক সময় স্থানীয় সরকার বা সেস ইত্যাদির কথা বলতাম, আমরা কি সেগুলো ভাবতে পারি না? আমরা শুধু সরকারের উপর নির্ভরশীলতা না রেখে এটা। তারপরে দেখেন একটা জিনিস, শিক্ষাঙ্গনে রাজনীতির কথা বলেছেন, শিক্ষকদের কথা বলেছেন। আমার কথা খুব পরিষ্কার যে এটা শুধু মুখে বললে হবে না, এটাকে যিনি পড়াবেন তারও তো পরিমিতি বোধ থাকতে হবে। আমি ক্লাস নেব, আমি ক্লাস নেওয়ার পরে দেখা গেল যে ছাত্র উঠে চলে গেল, তাহলে এটা তো হয় না। তাদের শিক্ষককে তো সেটা বুঝতে হবে, এই পরিমিতির বোধটা। আরেকটা জিনিস হলো, দেখেন, আমি সবিনয়ে একটা কথা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, এটা আমি গত প্রায় 2 দশক ধরে বলে আসছি, কেউ আমাদের কথা শোনে না। কথাটা হলো এই, আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা বসে, পরীক্ষা দেয়, পাবলিক পরীক্ষা, তখন আমাদের মন্ত্রী মহোদয়েরা অনেকেই যান তাদেরকে দেখতে। কি দেখা যাচ্ছে বলো? তারা ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তারা কি কোনো প্রাণী বিষয়ে যে তাদেরকে পরীক্ষার সময় দেখতে হবে? এই যে পরীক্ষার সময় আমরা বলে এসছি যে মাননীয় মন্ত্রী মহোদয় বা কর্মকর্তা, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আল্লাহর ওয়াস্তে তারা যেন পরীক্ষা কেন্দ্রে না যায়। এটা কয়েক দশক ধরে বলে আসছি, কিন্তু কাজটা কিছু হয় না। আমি সবশেষে বলবো, দেখুন, শিক্ষা হঠাৎ করে উল্লঙ্ঘন হয় না, শিক্ষা একটা ধারাবাহিকভাবে পরিবর্তনের গতিটা আনতে হয়। কিন্তু সেই গতির সাথে আমাদের এবারে যে শিক্ষাটা আমরা পেলাম, সেই শিক্ষাটা হলো তারুণ্যের যে জয়, তারুণ্য যে সৃজনশীল, তারা যে কিভাবে পরিবর্তনের জয় বার্তা নিয়ে আসে, সেই জিনিসটি আমাদেরকে অনুধাবনে নিতে হবে। আজকে এই মত বিনিময় সভায় আমার কাছে মনে হয়েছে, শিক্ষার্থীদেরকে আমরা শুধু মনে করি যে তারা শুধু শুনে যাবে, তাদের কোনো কথা নেই, তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো দক্ষতা নেই, সৃজনশীলতা নেই, এটা সত্য নয়। সুতরাং আমরা এই তারুণ্যকে কাজে লাগানো, তাদেরকে সঠিক পথে পরিচালনার কথা বলবো না, তাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য আমরা যদি পারি তাহলে অনেক কিছু হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারুক ভাই, আপনি অনেক কিছু প্রাসঙ্গিক হলেও আজকের মন্তব্যে